হ্যালো ছাত্ররা, স্বাগত তোমাদেরকে অনলাইন ক্লাসে। মাঝখানে আমার অসুস্থতাজনিত কারণে কিছু ক্লাস তোমাদের গ্যাপ পড়েছিল, পাশাপাশি আমাদের সিলেবাসটাও শেষ করতে হবে। তো সে কারণে শিডিউল যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তো থাকবেই, তার বাইরে যে ক্লাসগুলো গ্যাপ গেছে সেগুলো প্লাস কিছু এক্সট্রা ক্লাস তোমাদের জন্য শেয়ার করা হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের জন্য যে ক্লাসটা শেয়ার করব, আমরা চ্যাপ্টার 7 শেষ করেছি। চ্যাপ্টার 7-এর পরে 8, 9, 10 তিনটা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার 10টা আমরা আগে দেখব, কারণ চ্যাপ্টার 7, 8 এবং 9-এর 7-এর পরে 8 এবং 9-এর কন্টেন্টগুলো কাছাকাছি, বা সেগুলো কিছু কনসেপ্ট তোমরা এর আগে চ্যাপ্টার 5-এ যা পড়েছো তার রিলেটেড রয়েছে। বাট চ্যাপ্টার 10টা সেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন থাকেই। তো সে কারণে চ্যাপ্টার 10টা আগে আমরা একটু কমপ্লিট করব। চ্যাপ্টার 10টা দেখবো, তারপর চ্যাপ্টার 8, 9 আবার আমরা সেটা চ্যাপ্টার 8, 9টা দেখব। চ্যাপ্টার 10টা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারে কিছু বিষয় তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো বা পড়ে থাকবে, যেটা আদর্শ গ্যাস বলতে কি বোঝায়। একেবারে শুরুতে যদি বলি, আদর্শ গ্যাস যে সকল গ্যাস হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের যে সূত্রাবলী রয়েছে সেগুলো মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে এবং সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের যে সূত্র, বয়েল চার্লস চাপের সূত্র, এই সূত্রগুলো মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। যদিও বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, কারণ আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো তোমরা যদি দেখো, প্রথমত আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি, এই সমীকরণটা মেনে চলে। এই সমীকরণ কোথা থেকে পেয়েছি যেটা আমরা দেখব। তারপরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই বলে ধরে নেওয়া হয়, বাট আমরা জানি যে বাস্তবে সকল গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে। তারপরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাসের যে টোটাল আয়তনের তুলনায় সেটা খুব নগণ্য হয়। তো সেসব কারণে মূলত যেহেতু বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, এটা সবচেয়ে বড় বাধা আদর্শ গ্যাস। এ কারণে বাস্তবে আদর্শ গ্যাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কেবলমাত্র নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়, চাপ যদি অনেক নিম্ন হয়, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় তাপমাত্রা অনেক বেশি হলে সেক্ষেত্রে কিছু গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পুরোপুরি আদর্শ গ্যাস হয় না, বাট আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আদর্শ গ্যাস বা তার মানদণ্ড নিয়ে আমরা আরও কিছু বিষয় জানব। তো আদর্শ গ্যাসের শুরুতে বলেছি, আদর্শ গ্যাস হচ্ছে ওই ধরনের গ্যাস যারা গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য মানে, দ্বিতীয়ত গ্যাসের যে সূত্রাবলী রয়েছে সেগুলো মেনে চলে। গ্যাসের এই সূত্রাবলীগুলো যদি আমরা বলি কি কি সূত্র রয়েছে, 4টা সূত্র রয়েছে। এখানে আমরা 3টা সূত্রের ডিটেলস দেখব। প্রথমত বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। তোমাদের বইতে 3টা সূত্রের ব্যাখ্যা রয়েছে। প্রথম 3টা সূত্র, আমরা সেই 3টা সূত্রই দেখব। এগুলো তোমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকার কথা, আর যদি না পড়ে থাকো পড়া হবে। প্রথম সূত্র যেটা বয়েলের সূত্র, বয়েলের সূত্র হচ্ছে, তার আগে বলে রাখি সূত্রগুলো ডিটেলস বলার আগে, গ্যাসের কিছু চলরাশি রয়েছে, যেই চলরাশিগুলোর দ্বারা গ্যাসের অবস্থান নির্ধারণ করা বা পদার্থের অবস্থান নির্ধারণ করা হয়। যেমন শুধুমাত্র গ্যাসের বেলায় নয়, যে কোনো পদার্থের বেলায় হয়, সেটা চাপ, আয়তন এবং তাপমাত্রা। 3টি চলরাশি চাপ,
আয়তন এবং তাপমাত্রা এই তিনটি চলরাশির ভিত্তিতে কিন্তু বিভিন্ন গ্যাস বা বিভিন্ন পদার্থকে ক্যারেক্টারাইজ করা হয়। তো এই তিনটি চলরাশির সাপেক্ষেই আমরা এই সূত্রগুলো, গ্যাসের সূত্রগুলো ব্যাখ্যা করব। তার মধ্যে গ্যাস বলতে আমরা কি বুঝি, যেহেতু গ্যাস নিয়েই অধ্যায়টা, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। গ্যাস বলতে আমরা বুঝি সাধারণ তাপমাত্রা ও চাপে যারা বায়বীয় অবস্থায় থাকে, খুব সহজ সংজ্ঞা এটা। এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে যে যে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের যে অবস্থা তার নাম গ্যাস। এখন সংকট তাপমাত্রা বলতে আমরা কি বুঝি, যে সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছানোর পর কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত হয়। আমরা জানি গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। তো সংকট তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছানোর পরে আমি একটা গ্যাসকে চাপ দিলেই সেটা তরলে পরিণত হবে, তাকে বলা হয় সংকট তাপমাত্রা। আর এই সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের যে অবস্থা তা সেটাকে বলে গ্যাস। তো সংজ্ঞা, গ্যাসের সংজ্ঞা আমরা মোটামুটি কম বেশি জানি, পরিচিতি জানি। গ্যাসের সূত্রগুলো, প্রথম সূত্র হচ্ছে বয়েলের সূত্র। 1662 সালে রবার্ট বয়েল এই সূত্র প্রদান করেন বলে তার নামানুসারে এই সূত্রকে বয়েলের সূত্র বলা হয়। এই সূত্র অনুসারে কি, যে আমরা তিনটি চলরাশি দেখলাম, চাপ, আয়তন এবং তাপমাত্রা। তার মধ্যে তাপমাত্রা যদি স্থির থাকে, টি যদি স্থির থাকে, তাহলে বয়েলের সূত্রানুসারে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে। এবং কন্ডিশন হলো এখানে তাপমাত্রা স্থির থাকতে হবে। আমরা এখানে প্রপোর্শনেট সাইন তুলে দিয়ে লিখতে পারি V সমান K ইন্টু 1/P। কেটা এখানে ধ্রুবক, বা PV সমান K, সেটা লিখতে পারি। ঠিক আছে, এই সমীকরণকে আদর্শ সমষ্ণ সমীকরণও বলা হয়। এখান থেকে আমরা এই ফরম্যাটেও লিখতে পারি P1 V1 সমান P2 V2। ম্যাথের প্রয়োজনে আমরা যখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করব কোনো ম্যাথে, আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব। তো বয়েলের সূত্র গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন প্রথমত ভি এর সাথে পি এর রিলেশনটা, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/P, এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে লিখতে পারি ভি এক্স এক্সিস বরাবর পি আর ওয়াই এক্সিস বরাবর ভি। তাহলে যেহেতু পরস্পর ব্যস্তানুপাতিক, একটা বৃদ্ধি পেলে আরেকটার মান হ্রাস পায়, যেটাকে আয়তাকার পরাবৃত্ত বলতে পারি আমরা। সরাসরি আমরা ভি আর পি এর গ্রাফটা এভাবে লিখতে পারি। দ্বিতীয়ত আরেকটা গ্রাফ আঁকতে পারি আমরা সরাসরি 1/P বা 1/V হিসেবে লিখে। আমরা যেটা লিখলাম 1/P যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর দেই আর ভি এক্স এক্সিস বরাবর থাকে, সেক্ষেত্রে এটি হবে একটা মূলবিন্দুগামী স্ট্রেট লাইন হবে, যদি এই ইকুয়েশন অনুযায়ী গ্রাফটা আঁকতে চাই। কিংবা পিভি সমান কে, অর্থাৎ পি এবং ভি এর যে গুণফল বা পি এবং ভি এর রেজাল্ট আমরা ধ্রুবক পাবো, সেই গ্রাফটা আঁকতে চাই। তাহলে এক্স এক্সিস বরাবর থাকবে পি অথবা ভি, যে কোনো একটাকে লিখতে পারি। আর ওয়াই এক্সিস বরাবর পিভি কে লিখলে সেটা যেহেতু ধ্রুবক হবে, পিভি সমান কে ধ্রুবক, এটা একটা স্ট্রেট লাইন হবে। তো এইভাবে বিভিন্ন গ্রাফগুলো রয়েছে। তোমরা এমসিকিউর জন্য বিশেষত গ্রাফগুলো, বিভিন্ন ধরনের গ্রাফগুলো একটু প্র্যাকটিস করবে। তো এটা গেল আমাদের বয়েলের সূত্র। মূলত মনে রাখার বিষয় হলো এখানে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে সবগুলো সূত্র, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, বা উল্টা করে বললে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এটা গেল আমাদের বয়েলের সূত্র। আমরা যদি সেকেন্ড সূত্র, চার্লসের সূত্র ব্যাখ্যা করতে চাই। চার্লসের সূত্র কি বলছে, যে 1787 সালে বিজ্ঞানী চার্লস তিনি
এই সূত্র প্রদান করেন, তার নাম অনুসারে এই সূত্রকে চার্লসের সূত্র বলা হয়। এই সূত্রানুসারে আমার যে চলক রাশি রয়েছে তিনটি পি ভি টি, তার মধ্যে পি স্থির থাকবে, অর্থাৎ স্থির চাপে, চাপ যদি স্থির থাকে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0°C থেকে চাপ স্থির থাকলে পি যদি স্থির হয় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি বাড়ানো বা কমানো, আমরা তাপমাত্রার পরিমাপ বাড়াতে পারি, কমাতে পারি প্রতি ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনের জন্য 0°C আয়তনের 1/273 অংশ হিসেবে পরিবর্তিত হয়। 0°C এর যে আয়তন, সেই আয়তনের 1/273 অংশ করে পরিবর্তিত হয়। এটা একটা সূত্র চার্লসের, যে পি স্থির থাকতে হবে, এখানে কন্ডিশন হলো পি স্থির থাকতে হবে। পি যদি স্থির থাকে এবং সে অবস্থায় যদি কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি আমি যদি পরিবর্তন করি, সেখানে আয়তনের যে পরিবর্তন হবে সেটা 0°র জন্য যে আয়তন তার 1/273 অংশ হিসেবে পরিবর্তিত হয়। এটাকে যদি আমরা ব্যাখ্যায় কিছুটা লিখতে চাই, ধরলাম যে 0°C আয়তন হলো কোনো গ্যাসের আয়তন হলো V0, তাহলে এখন 0° থেকে প্রতি ডিগ্রি বাড়ানো বা কমানোর জন্য ধরলাম আমরা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালাম, তাহলে 1 ডিগ্রির জন্য আয়তন হবে 0°র যে আয়তন তার 1/273 অংশ করে বাড়বে, অর্থাৎ 0°র আয়তন তো থাকবেই, তার সঙ্গে 1/273 বা 0°র যে আয়তন তার 273 অংশ করে যোগ হতে থাকবে। ঠিক আছে, এটা যদি 1 ডিগ্রি বাড়ায়, 2 ডিগ্রি বাড়ালে 2 ডিগ্রির জন্য আয়তন হবে 0°র আয়তন প্লাস এরকম ভাবে বাড়তে থাকবে। আমরা যদি থিটা ডিগ্রির জন্য ধরি, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি দাঁড়াবে, V0 ইন্টু 2 এর জায়গা হবে V0 থিটা 273, অর্থাৎ 0°র যা মান পাচ্ছি তার 1/273 অংশ করে যোগ হয়ে হয়ে নতুন মানটা ক্যালকুলেট করা হচ্ছে। থিটা ডিগ্রি সেলসিয়াসে ধরলাম যে আয়তন পাচ্ছি সেটা হচ্ছে V, তাহলে V সমান দাঁড়ায়, V0টাকে আমরা যদি কমন নিয়ে আসি তাহলে 1 প্লাস থিটা ডিভাইডেড 273। এখান থেকে যদি আমরা তাপমাত্রা এই মানটা আমরা পাচ্ছি থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য, যদি তাপমাত্রা কমাতে থাকি এবং কমাতে কমাতে -273°C আমরা তাপমাত্রায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে এই মানটা কত দাঁড়াবে, 1 প্লাস থিটার জায়গা হবে -273 ডিভাইডেড বাই 273, অর্থাৎ -273°C গিয়ে আয়তন শূন্য হয়ে যাবে, গ্যাসের আয়তন। আমরা যদি তাপমাত্রা কমাতে থাকি চার্লসের সূত্র ধরে, কমাতে কমাতে -273 চলে যাই, তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এ কারণে এই তাপমাত্রা অর্থাৎ -273°C এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, কারণ এই তাপমাত্রায় গিয়ে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এখন তার চেয়ে তাপমাত্রা আমরা যদি কমাতে চাই কমাতে পারি, কিন্তু তাপমাত্রা যদি আরো কমানো হয়, এখন -273 গিয়ে আয়তন পাচ্ছি শূন্য, তার মানে তাপমাত্রা যদি আরো কমাই আয়তনের মানটা ঋণাত্মক হয়ে যাবে, কিন্তু আমরা জানি আয়তন কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, আয়তন ঋণাত্মক হয় না। এ কারণে -273°C তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে বা চরম শীতলতা বলে, পরম শীতলতা বলে।
তো তোমরা অনুধাবনমূলক প্রশ্নে মাঝে মধ্যে আসে যে পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটা ব্যাখ্যা করো, বা -273°C পরম শূন্য তাপমাত্রা বলা হয় কেন, সেই জিনিসটা আশা করি ব্যাখ্যা করতে পারবে। কারণ এই তাপমাত্রায় গেলে গ্যাসের আয়তন শূন্য হয়, এর চেয়ে কম আয়তন পাওয়া সম্ভব হয় না। তো এই -273°C তাপমাত্রাকে, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রাকে আমরা যদি শূন্য ধরি, পরম শূন্য তাপমাত্রা -273°C বা পরম শূন্য তাপমাত্রা, তাকে আবার শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল, মানে -273 থেকে তাপমাত্রার স্কেলটা শুরু হবে, এবং সেক্ষেত্রে -273কে আমরা শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয় তাকে বলা হয় পরম স্কেল। তাপমাত্রার পরম স্কেল বলা হয়, যে স্কেল তৈরি হয় তাকে বলা হয় পরম স্কেল, তাপমাত্রার পরম স্কেল। তো এই ক্ষেত্রে বিজ্ঞানী ক্যালভিন তার নামানুসারে এই স্কেলটাকে ক্যালভিন স্কেলও বলা হয়, পরম স্কেলও বলে, ক্যালভিন স্কেলও বলা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, একটু আগে যেটা লিখেছি, ভি থিটা সমান V0 × 1 + θ/273, এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু ফরমেশন করি, V0 সমান ভি থিটা সমান দাঁড়াচ্ছে V0 × 273 + θ/273। তো এইখানে আমরা থিটা প্লাস 273 এটাকে তাপমাত্রার পরম স্কেল হিসেবে ধরতে পারি, অর্থাৎ T সমান থিটা প্লাস 273 যদি হয়, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা থেকে দাঁড়াচ্ছে ভি থিটা সমান V0 T/273, V0 T/273। এখানে থিটা প্লাস 273 আমার তাপমাত্রার পরম স্কেলে যে কোনো তাপমাত্রার সঙ্গে, যেমন আমরা এখানে থিটা ডিগ্রি নিয়ে কথা বলছি, তার সঙ্গে 273°C অ্যাড করলে যে তাপমাত্রার স্কেলটা পাই সেটাকে বলা হচ্ছে পরম স্কেল। তো পরম স্কেলে এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পাচ্ছি ভি থিটা সমান V0 × T/273, যেখানে T/V0 এবং 273 এই মান দুটো হচ্ছে ফিক্সড মান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি V = ভি থিটার পরিবর্তে V লিখলাম, V সমান যেটা T/273 তাকে কনস্ট্যান্ট ধরছি, V0 / 273 তাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে এটা দাঁড়াচ্ছে V সমান KT। এখানে কি ধরলাম, V0 / 273 এটাকে ধ্রুবক হিসেবে কনসিডার করছি, কারণ এটা একটা ফিক্সড মান। V সমান KT, সুতরাং আমরা লিখতে পারি V is proportional to T। এটা চার্লসের একটা সূত্র, আমরা চার্লসের মেইন সূত্র যেটা পেয়েছি তার একটি বিশেষ রূপ হচ্ছে এই সূত্রটা, যে চাপ যদি স্থির থাকে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাকে বলা হয় পরম স্কেলে চার্লসের সূত্র। শুধু চার্লসের সূত্র বললে আমরা প্রথম সূত্রটাই বুঝবো, আর পরম স্কেলে চার্লসের সূত্র বললে পরম তাপমাত্রা সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, পরম স্কেলের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা V is proportional to T এটা বলতে পারি। ঠিক আছে, যদি V is proportional to T হয়, সেটাকে আবার লেখা যায় V1 / V2 সমান T1/T2। চার্লসের সূত্রর ইকুয়েশন ফরম্যাট, বা যদি ম্যাথ আসে, ম্যাথের জন্য আমরা ইকুয়েশনের এই ফরম্যাটটা ব্যবহার করব। থার্ড সূত্র যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র অনেকটা চার্লসের সূত্রের মতোই। বিজ্ঞানী রেনো তার 1842 সালে এই সূত্রটি প্রদান করেন। এই সূত্র তার
চাপের সূত্র হিসেবে পরিচিত, কারণ এই সূত্রের ব্যাখ্যায় রয়েছে আমরা যে তিনটি চলরাশি রয়েছে তার মধ্যে যদি আয়তন স্থির থাকে, এর আগে আমরা দেখেছি পিভিটি মধ্যে টি স্থির দেখেছি, বয়েলের সূত্রে চার্লসের সূত্রে পি স্থির দেখেছি। আর যদি আয়তন স্থির থাকে, স্থির আয়তনে আয়তন যদি স্থির থাকে ঠিক চাপের সূত্রের মতোই, চার্লসের সূত্রের মতোই স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, এক্ষেত্রে হবে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের যে মান রয়েছে বা 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের 1/273 অংশ করে পরিবর্তিত হয়। 0 ডিগ্রি সেলসিয়াসের চাপের 1/273 অংশ করে পরিবর্তিত হয়, যেটা আমরা চার্লসের সূত্রে দেখেছি। আয়তন সেই জায়গায় এখানে শুধু চাপ কথাগুলো আসছে, আয়তন স্থির থাকছে আর চাপ আসছে করে পরিবর্তন হয়। ঠিক আছে, একই রকম ভাবে যেভাবে আমরা চার্লসের সূত্র পড়েছি, চার্লসের সূত্রের ব্যাখ্যা পড়েছি, সেই একই রকম ভাবে চাপের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P সমান P0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273। যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ নির্ণয় করতে চাই তাহলে এই সূত্রটা পাবো, ঠিক যেভাবে আমরা চার্লসের সূত্রে নির্ণয় করেছিলাম থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন, ঠিক সেইভাবে থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ আমরা নির্ণয় করতে পারি। এবং এখান থেকে আমরা যেটা পাই যে P0 ইন্টু থিটা প্লাস 273 ডিভাইডেড বাই 273 এভাবে লিখতে পারি আমরা, সমান সমান যেটা থিটা প্লাস 273 আমরা একটু আগেই দেখেছি টি সমান থিটা প্লাস 273, তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় P0 ইন্টু টি বাই থিটা প্লাস 273 পরিবর্তে টি লিখতে পারি 273, আর P0 বাই 273 এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে P সমান বা P থিটা বা P সমান থাকছে KT। P0 বাই 273 এখানে হচ্ছে কনস্ট্যান্ট K, P সমান KT হলে P ইজ প্রপোর্শনাল টু T লিখতে পারি আমরা, যেটা একটু আগে পরম স্কেলে চার্লসের সূত্র লিখেছি। এখন পরম স্কেলে এটা চাপের সূত্র, চার্লসের সূত্র চাপের সূত্র কাছাকাছি কিন্তু। তাহলে এখান থেকে ইকুয়েশন ফর্মেটে লিখতে গেলে P1 বাই P2 সমান T1 বাই T2 আমরা চাপের সূত্র অনুসারে বলতে পারি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাকে পরম স্কেলে চাপের সূত্র বলা হচ্ছে। তো এই তিনটা সূত্র অর্থাৎ বয়েল, চার্লস এবং চাপের সূত্র, এই তিনটা সূত্র আমরা দেখলাম। বয়েলের সূত্রর প্রয়োগে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আসে, যেটা বায়ু বুদবুদ নিয়ে ম্যাথ, যে কোনো একটা গ্যাস হ্রদের তলদেশ থেকে বায়ু বুদবুদ যদি উঠে আসে সেই ক্ষেত্রে হ্রদের উচ্চতা নির্ণয়, সেরকম একটা ম্যাথ আমরা একটু দেখি। আমাদের প্রশ্নটি হচ্ছে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায়, একটা হ্রদ যদি এখানে কনসিডার করা হয়, হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে যায় এবং হ্রদের পৃষ্ঠে যদি বলি, হ্রদের পৃষ্ঠে যখন এই বায়ু বুদবুদটা আসছে তখন পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কি, এই জিনিসটার সংজ্ঞা একটু পরে তোমাদের বলছি। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান এবং হ্রদের তাপমাত্রা ধ্রুবক হলে, হ্রদের তাপমাত্রা যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে হ্রদের গভীরতা কত। আমরা একটু আগে যে তিনটা সূত্র পড়েছি তার মধ্যে তাপমাত্রা ধ্রুবক থাকে বয়েলের সূত্রে, তার মানে এখানে বুঝতে পারছি আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হলে যেটা করতে হবে, প্রথমত
যে আমার বের করতে হবে হ্রদের গভীরতা কত। হ্রদের গভীরতা কত, সেই ক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হলে আমরা বয়েলের সূত্র থেকে জানি P1 সমান P2 V2। এখানে যদি মানগুলো আমরা অ্যাপ্লাই করি, হ্রদের প্রথমে বায়ু বুদবুদটা হ্রদের তলদেশে ছিল, তাহলে হ্রদের তলদেশে চাপ হচ্ছে P1 সমান, আমরা যদি একটু খেয়াল করি যে হ্রদের তলদেশে ধরলাম যে হ্রদের উচ্চতা যদি h হয় সেক্ষেত্রে এই বায়ু বুদবুদের উপর এই h উচ্চতার যে বায়ু রয়েছে তার একটা চাপ থাকবে, প্লাস হ্রদের উপরের পৃষ্ঠে যে বায়ু রয়েছে তার চাপ থাকবে, দুইটি চাপ থাকবে। তাহলে P1 সমান যদি আমরা হিসেব করতে চাই যে h উচ্চতার এই বায়ুস্তম্ভের চাপ প্লাস হ্রদের পৃষ্ঠের চাপ সেটা যেহেতু উপরের দিকে, সেটাকে আমরা P2 ধরলে P1 সমান হচ্ছে h রো জি প্লাস P2, কারণ বায়ু বুদবুদটা হ্রদের প্রথমে তলদেশে রয়েছে, পানির ভেতরে রয়েছে, সেই অবস্থায় এই পানির স্তম্ভের চাপ সেটাও ফিল করবে, তার উপরে যে বায়ুর স্তর রয়েছে তার চাপটাও ফিল করবে। সেজন্য আমরা এখানে P1 সমান লিখছি h রো জি প্লাস P2। ঠিক আছে, তাপমাত্রা তো এখানে ফিক্সড, তাপমাত্রার পরিবর্তন নেই, আয়তনের পরিবর্তন। তাহলে আদি আয়তন V1 সমান যদি V2 হয়, V1 সমান আমরা V লিখতে পারি, তাহলে V2 সমান কত হবে, শেষ আয়তন V2 সেটা কত হবে সেটা আমাদের হিসেব করতে হবে, কারণ হ্রদের যে বায়ু বুদবুদটা রয়েছে তার ব্যাস দ্বিগুণ হয়ে যাচ্ছে যখন হ্রদের পৃষ্ঠে আসছে। তাহলে হ্রদের তলদেশে তার আয়তন ধরলাম V1 সমান 4/3 পাই R1 কিউব, যেহেতু ব্যাস দ্বিগুণ হবে, ব্যাসার্ধ দ্বিগুণ হবে, যেহেতু আমরা জানি ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যাস সমান ব্যাসার্ধ সমান লিখতে পারি ব্যাসের অর্ধেক। সেই হিসেবে ব্যাস যদি দ্বিগুণ হয় ব্যাসার্ধও কিন্তু দ্বিগুণ হবে। তাহলে ইনিশিয়ালি অর্থাৎ হ্রদের তলদেশে যখন রয়েছে তখন আমরা যদি এর আয়তন V1 ধরি, বায়ু বুদবুদের আয়তন V1 ধরি, সেটা সমান লিখতে পারি 4/3 পাই R1 কিউব। তাহলে V2 সমান যখন হচ্ছে তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কি 4/3 পাই R2 কিউব। এখানে R2 সমান যেহেতু ব্যাস দ্বিগুণ হচ্ছে ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 4/3 পাই R2 সমান আমরা লিখতে পারি 2R1 হোল কিউব। যেহেতু ব্যাস দ্বিগুণ হচ্ছে তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে, আদি ব্যাসার্ধ যদি R1 হয় পরিবর্তিত ব্যাসার্ধ 2R1 লিখতে পারি আমরা এক্ষেত্রে। তাহলে এটা দাঁড়ায় 4/3 পাই ইন্টু 8R1 কিউব। 4/3 পাই আর কিউব আমরা V1 ধরেছি, তাহলে V2 সমান আমরা লিখতে পারি 4/3 পাই R1 কিউব, এর পরিবর্তে V1 আর 8 এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারি 4/3 পাই R1 কিউব সমান V1 আর 8 থাকলো, অর্থাৎ V2 সমান 8 V1 হয়ে গেল। যেহেতু ব্যাস বেড়েছে সে কারণে আয়তনটাও বেড়ে গেছে। হ্রদের তলদেশে বায়ু বুদবুদের আয়তন V1, হ্রদের পৃষ্ঠে যখন সেই বুদবুদ আসছে ও পানির উপরিতলে আসছে তখন আয়তন হচ্ছে V2। আমরা দেখতে পাচ্ছি V2-র মানটা পরিবর্তিত হয়েছে। এখন তাহলে আমরা P1 V1 সমান P2 V2 এই সমীকরণে যদি মান বসাই, আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2। P1 সমান লিখতে পারি h রো জি প্লাস P2 ইন্টু V1 সমান P2 ইন্টু V2 সমান লিখতে পারি 8 অফ V1। উভয় পাশ থেকে আমাদের V1 চলে যাবে। P2-র মান আমরা হিসেব করে যদি লিখি h রো জি সমান এখানে দাঁড়ায় h রো জি প্লাস P2 সমান এই পাশে থাকে শুধুমাত্র
8p2, ঠিক আছে। তাহলে h রো জি সমান আমরা লিখতে পারি 8p2 মাইনাস p2 সমান 7p2। তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। h সমান দাঁড়াচ্ছে 7p2 ডিভাইডেড বাই রো জি 7 ইন্টু p2। আমাদের হ্রদের পৃষ্ঠে চাপটা হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 101325। p2 সমান লিখতে পারে 101325। এই মানটা মুখস্থই লিখতে হবে তোমাদের। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের মান। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায় সেটা একটু পরে ব্যাখ্যা করছি। তাহলে 101325 রো পানির জন্য 1009.8। সুতরাং উচ্চতা হিসেব করলে আমরা এটা পাবো 72.36 মিটার। 72.36 মিটার। তাহলে এই অর্থাৎ বায়ু উদ্ভূত সম্পর্কিত অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আসে প্রায় সময় পরীক্ষায়। অনেক সময় ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তন সেটা উল্লেখ করা থাকে। এখানে বলা হচ্ছে ব্যাস দ্বিগুণ হচ্ছে, সেটা না বলে সরাসরি আয়তন কত গুণ হয় সেটা উল্লেখ করা থাকে। তো এই ক্যাটাগরির ম্যাথগুলো তোমরা একটু ভালো করে আশা করি প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমরা একটু আগে যেটা বলেছি যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ সেটা বলতে কি বোঝায়, আমরা প্রমাণ তাপমাত্রা পড়েছি, পরম শূন্য তাপমাত্রা পড়েছি। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে তাত্ত্বিকভাবে যে তাপমাত্রা গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ -273°C তাপমাত্রা, তাকে প্রমাণ শূন্য তাপমাত্রা বলে, পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়, কিছু সংজ্ঞা এখানে প্রয়োজন হয় বা ম্যাথে মান বসানোর সময় প্রমাণ তাপমাত্রা বললে তোমার এই মান বসাতে হবে। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়। সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে 0°C এবং ক্যালভিন স্কেলে হলো 273 ক্যালভিন, ঠিক আছে। এই তাপমাত্রাটাকে প্রমাণ তাপমাত্রা বলে। এটাকে সংক্ষেপে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার STPও বলা। STPতে তাপমাত্রা হয় আমরা 0°C লিখতে পারি অথবা 273 কেলভিন, দুইটা স্কেলের যে কোনো একটাতে লিখতে পারি। প্রমাণ চাপ, যেটা আমরা একটু আগে চাপ লিখেছিলাম হ্রদের বেলায়, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে প্রমাণ চাপ বলে। সেটা স্ট্যান্ডার্ড প্রেশার বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটাকে একসঙ্গে STP বলা হয়। শুধু তাপমাত্রা বললে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, শুধু চাপ বললে স্ট্যান্ডার্ড প্রেশার। সেটা কি 45° অক্ষাংশে, পৃথিবীর 45° অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় 0°C অথবা 273 কেলভিন তাপমাত্রায় যদি 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ স্তম্ভ যে চাপ দেয়, 760 মিলিমিটার উচ্চতার যে পারদ স্তম্ভ যে চাপ দেয়, সেই চাপটাকে বলা হয়, পারদ স্তম্ভের চাপটাকে বলা হয় প্রমাণ চাপ। অবশ্যই সেটা 45° অক্ষাংশে হতে হবে, তাপমাত্রা 0°C বা 273 কেলভিন হতে হবে। এই তাপমাত্রায় 760 মিলিমিটার উচ্চতার বায়ু যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ চাপ। অর্থাৎ প্রমাণ চাপ সমান আমরা বলতে পারি 760 মিলিমিটার পারদ স্তম্ভ চাপ। পারদ স্তম্ভ চাপ, এটা যদি মান হিসেবে লিখতে চাই, 760 মিলিমিটারকে আমরা পারদ স্তম্ভ চাপের জন্য যে ইকুয়েশন পাই আমরা, সেটা হচ্ছে H রো জি। তো H হচ্ছে এখানে 760 মিলিমিটার, বা সেটাকে যদি মিটারে কনভার্ট করতে হয় সেটা হবে 0.76 মিটার। রো এর ভ্যালু আমরা জানি
1000, এটা কিন্তু পারদের বেলায় হিসেব করা হচ্ছে, তাহলে পানির ভ্যালু নয়, আমরা পারদের জন্য ঘনত্ব লিখব, সেটা হচ্ছে 13596 কেজি পার মিটার কিউব। আর জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটা হচ্ছে 9.806। তো এই ইকুয়েশন অনুসারে আমাদের প্রমাণ চাপ হচ্ছে 101325 নিউটন মিটার ইনভার্স 2, অথবা লিখতে পারি 1.01 টু 10 টু দ্য পাওয়ার 5 প্যাসকেল। এই দুটি মানের যে কোনো একটা আমরা লিখতে পারি। পরীক্ষায় বা প্রশ্নে ম্যাথের প্রমাণ চাপ বলা হলে বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলা হলে কিন্তু এই মানটা আমাদের এমনি বসাতে হবে, যেরকম আমরা ম্যাথের ক্ষেত্রে একটু আগে বসিয়েছি। মানটা বলা থাকবে না, প্রমাণ চাপ বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ যদি বলা হয়, অথবা 1 অ্যাটমসফিয়ার চাপ, এটাকে 1 অ্যাটমসফিয়ারও বলা হয়, সংক্ষেপে ATM, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ সেই হিসেবেও বলা হয়। যাই বলা হোক এই মানটা আমরা বসাবো। তো কিছু কনসেপ্ট আমরা এখান থেকে দেখলাম, 3টা সূত্র, গ্যাসের সূত্রগুলো, কিছু সংজ্ঞা দেখলাম, বায়ুবুদ রিলেটেড ম্যাথ দেখলাম। নেক্সট ক্লাসে আরও কিছু বিষয় আলোচনা করব আশা করছি, এবং এক্সট্রা ক্লাসগুলো, যদিও এক্সট্রা ক্লাস বলছি বাট তোমাদের সিলেবাসেরই অংশ, সো সেগুলো আশা করি গুরুত্ব সহকারে ফলো করবে, ঠিক আছে। এবং সব প্রয়োজনীয় নির্দেশনায় ক্লাসগুলোর মধ্যেই তোমাদেরকে দেওয়া হবে, সো ক্লাসে রেগুলার থাকবে আশা করছি। ধন্যবাদ তোমাদেরকে।